দর্শক, গত রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এর মাঝে একটি হচ্ছে সরকারের নিষেধাজ্ঞা থাকা ছাত্রলীগ তারা ক্যাম্পাসে পোস্টার মেরেছে। সেই পোস্টারে জেলে যারা রয়েছে তাদেরকে রাজবন্দী বলে রাজবন্দীদের মুক্তি চেয়েছে। এর প্রতিবাদে ডাকসু নেতারা বেজায় খেপেছেন এবং তারা ডাকসু মানে ডাকসু থেকে প্রশাসনের কর্মকর্তাদের অফিস ঘেরাও করেছেন, তাদের কাছে দাবি জানিয়েছেন। তারপরে সংবাদ সম্মেলনে ছাত্রলীগকে কুত্তার মতো পেটানোর ঘোষণা দিয়েছেন। এরকম যেমন দেখেছি, এই দুইটা ঘটনা যেমন দেখেছি, তেমনি আমরা দেখেছি যে আজকে শিবিরের একটা অনুষ্ঠানে জুলাই ২৪ জুলাই আন্দোলনে তাদের ভাষায় জুলাইয়ের যত শহীদ, সমস্ত শহীদই সাইদির আদর্শে আদর্শিত এরকম ঘোষণা দেয়া হয়েছে। অর্থাৎ দেলোয়ার হোসেন সাইদি যে আদর্শ লালন করতেন সেই আদর্শ লালন করত জুলাই আন্দোলনে নিহত, মানে তাদের ভাষায় জুলাই শহীদরা সবাই সাইদির আদর্শ লালন করত। চলুন একটু এই মজার ব্যাপারগুলো আলোচনা করে দেখি। ছাত্রলীগের পোস্টার, তার প্রতিবাদে তাদেরকে কুত্তার মতো পেটানোর কথা, এই ব্যাপারগুলো নিয়ে কি ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেগুলো ঘটলো সেগুলো ঘটা আদৌ উচিত ছিল কিনা, অন্যরকম কিছু ঘটতে পারতো কিনা, কিংবা শিবিরের পক্ষ থেকে যে দাবি জানানো হলো সেই দাবির পরিপ্রেক্ষিতে এখন এনসিপির নেতারা কি বলবেন, নাকি তারা জোটভুক্ত এখন এই কারণেই তাদের ব্যাপারটা মেনে নেবেন। চলুন আলোচনা করে দেখি এই ব্যাপারটা। থাকবেন দর্শক। বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাতে ছাত্রলীগ বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটিয়েছে এবং সেখানে রাজবন্দীদের মুক্তি চেয়েছে। যখন নতুন সরকার আসার পরিপ্রেক্ষিতে অবস্থা একটু নরম মনে হচ্ছে এবং অনেকেই আলোচনা করছেন যে নির্বাহী আদেশে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের ওপরে, সেই নিষেধাজ্ঞা উঠে যাবে এবং ধারণা করা হচ্ছে যে সংসদের প্রথম অধিবেশনের ৩০ দিনের মধ্যে প্রফেসর ইউনূসের যে সকল আইন আদেশ সেগুলোর মধ্যে বেশিরভাগই অকার্যকর হয়ে পড়বে, বেশিরভাগই পাশ হবে না, যার মধ্যে আওয়ামী লীগের ওপরে কার্যক্রম নিষেধাজ্ঞা, ছাত্রলীগের নিষেধাজ্ঞা এগুলোও বাতিল হয়ে যাবে। তার মানে এপ্রিল থেকে তারা মোটামুটি মুক্ত হয়ে যাবেন, এরকম একটা ভাবনা রয়েছে। ঠিক সেই সময়ই সরকারের সফট কর্নারের সুযোগ নিয়েই ছাত্রলীগ আওয়ামী লীগ সারা দেশে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা যেখানে তারা একটা দীর্ঘ সময় আধিপত্য বিস্তার করেছে, সেখানে তাদের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব জানান দিতে হবে, সেই ব্যাপারেই হয়তো তারা পোস্টার মেরেছে। খুবই ভালো কথা যে তারা পোস্টার মেরেছে এবং খুবই ভালো কথা, পোস্টার একটা নিষিদ্ধ সংগঠন মারলে তার প্রতিবাদ করবে ডাকসু কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যার ইচ্ছা প্রতিবাদ করবে, সেটাই স্বাভাবিক। প্রতিবাদ লিপি তারা প্রশাসনের কাছে দেবে, সেটাও স্বাভাবিক। প্রশাসনকে দাবি জানাবে যে এটার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন, নিষিদ্ধ সংগঠন কেন এটা করে, সেটা পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে সংবাদ সম্মেলনে ডাকসু নেতা জুবায়ের তিনি ছাত্রলীগকে কুত্তার মতো পেটানোর ঘোষণা দিলেন। যেখানে পাওয়া যাবে সেখানেই পেটানো হবে, কুত্তার মতো পেটানো হবে। এবং তিনি বললেন যে বিসমিল্লাহ বলে পেটানো শুরু হবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করা হবে। এই যে ভাষ্য, তার ভাষ্যের একটু অংশ যদিও মানে শব্দগুলো শোনাতে চায় না বলে একটু গণমাধ্যমগুলো ওগুলো একটু সেন্সর করে দিয়েছে, তারপরেও একটু শুনে আসুন যে তিনি কিভাবে কুত্তার মতো পেটাতে চাচ্ছেন মানুষকে। শুনে আসুন। তো আজকে মিডিয়ার মাধ্যমে তোদেরকে আমরা বলে রাখলাম, যদি ক্যাম্পাসে দত্তবাড়ি কোনো সময় এই ধরনের কাজকর্ম করতে আসছিস, খোদার কসম এই যে ল্যাঙ্গুয়েজ, মানে যেটা বলছিলাম যে আপনার যেটা পছন্দ হচ্ছে না কিংবা যেটা আপনি মনে করছেন আইন বিরুদ্ধ, সেটার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন, আপনি মিছিল করবেন, আন্দোলন করবেন, সব ঠিক আছে। আপনি প্রক্টরের বরাবর অ্যাপ্লিকেশন করবেন, প্রক্টরকে চাপ প্রয়োগ করবেন, সবই ঠিক আছে, সবই গণতান্ত্রিক। কিন্তু একটি গণতান্ত্রিক দেশে এবং যখন নতুন একটা সরকার, গণতান্ত্রিক সরকার শপথ নিল এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তখন কি আমরা নাগরিক হিসেবে এরকম ঔদ্ধত্য প্রকাশ করতে পারি যে কাউকে আমি কুত্তার মতো পেটাবো, কাউকে বিসমিল্লাহ বলে মারা শুরু করব, তারপরে মরার পরে আলহামদুলিল্লাহ বলবো? ব্যাপারটা কি এরকম আমরা বলতে পারি?
আমার মনে হয় যে বলতে পারি না এই কারণেই যে চরমতম অপরাধী, মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত অপরাধীরও সেই অধিকার রয়েছে যার নিরাপত্তা বিধান করা হবে, এবং কোনো অপরাধীর গায়ে কোনো মানুষ হাত তুলবে কিংবা আইন নিজের হাতে তুলে নেবে এই অধিকার কারো নেই। এই অধিকার কারণ নেই বলেই নতুন সরকার এই যে জুলাই আগস্টে আন্দোলনে পুলিশ হত্যার বিচারের যে কথাগুলো বলছে সেগুলোতে জুলাই আন্দোলনকারীরা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। এই কাজগুলো করলে, এই যে আজকে আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে এই কথাগুলো বলছেন, কোনো একটা সময় হয়তো সময় পরিবর্তন হবে, তখন আপনাদের বিরুদ্ধে আরেক দল এই কথা বলবে, কিংবা আপনাদের এই কথাগুলো রেকর্ড রেখে আরেক দল আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। তাতে কি দেশের কোনো উপকার হবে আদৌ? আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায়, সব থেকে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতাদের মুখের ভাষা যদি এই সচেতনতা বিহীন হয়, কিংবা তারা যদি মুখের ভাষা বের করার সময় অসচেতন হয়ে পড়েন এবং কি বলবো যে বেআইনি শব্দ চয়ন করেন, বেআইনি বাক্য প্রক্ষেপণ করেন, এবং যেটা তার অধিকার নয় এবং যেটা বলা একেবারে ক্রিমিনাল অফেন্স, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি সাধারণভাবে চলে, তাহলে শুধুমাত্র তার ওই হুমকির প্রেক্ষাপটেই একটা বড় মামলা হয়ে যেতে পারে। এই ধরনের কর্মকাণ্ড কি না করলেই নয়? আপনি প্রতিবাদ করছেন, ঠিক আছে, ওরা কাজ করেছে, আপনি প্রতিবাদ করছেন, আপনি মিছিল করেন, মিটিং করেন, ভিসির কাছে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান, আপনি এই পথগুলো, গণতান্ত্রিক যত পথ আছে সেই পথ অবলম্বন করুন। কিন্তু এই যে কি বলবো যে এক ধরনের জঙ্গিপনা, যে আমি ওকে মারবো, বিসমিল্লাহ বলে শুরু করব, আলহামদুলিল্লাহ বলে শেষ করব যখন তার শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবে, এই যে হিংসার ব্যাপারটা ছড়িয়ে দেওয়ার ফলে দেশের আদতে কার লাভ হচ্ছে? আমরা যারা সাধারণ মানুষ, কিংবা আমরা আমাদের পরিবার থেকে যাদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে চাই, তারা কি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করব এই ব্যাপারগুলো যদি ঘটতেই থাকে? আমার মনে হয় করব না। আরেকটা ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেহেতু আলোচনা করছি, ছাত্র শিবির আজকে একটা অনুষ্ঠান করে তারা দেলোয়ার হোসেন সাঈদীর স্মরণ সভা তারা সম্ভবত করেছে। সেখানে তারা দাবি করেছে যে সকল জুলাই শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ লালন করত। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে জুলাইয়ে যারা নিহত হলেন তারা কি সবাই ছাত্র শিবিরের কর্মী? তারা কি সবাই জামাত ইসলামের কর্মী? বিএনপি তো শুরু থেকেই দাবি করছে 450-র বেশি তাদের ছাত্রদলের নেতা কর্মী নিহত হয়েছে। তাহলে ওই 450 জনও কি দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ লালন করতো? দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ মানে কি? দেলোয়ার হোসেন সাঈদী তো জামাতের নেতা, জামাতের আদর্শ লালন করত। এখন তাহলে এনসিপির যারা এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কি এখন মেনে নেবে যে তাদের যারা নিহত হয়েছে, মুগ্ধ, আবু সাঈদ সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়েছি যে আবু সাঈদ ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিলেন, যে কারণে আবু সাঈদের ব্যাপারে হতে পারে, কিন্তু মুগ্ধ কি শিবির করতেন? মুগ্ধ কি জামাতের সঙ্গে জড়িত? মুগ্ধর ভাই স্নিগ্ধ, যিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন ঘটা করে, তিনি বলেছিলেন তার বাবা সহ ছোটকাল থেকেই তিনি দেখে আসছেন বিএনপির আদর্শে বেড়ে উঠেছেন, তার তার পরিবার বিএনপি পরিবার। তাহলে তারা কিভাবে এটাকে মেনে নেবে? আমার মনে হয় যে শিবিরের আজকে যে বক্তব্য, ডাকসুর শিবির নেতারা তো ডাকসুর নেতারাও, তাদের যে বক্তব্য, সেই বক্তব্য আগামীতে তাদের নিজেদের মধ্যে একটা বড় বিভেদের সৃষ্টি করবে। এইভাবে রাজনৈতিক বক্তব্য, জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজনৈতিক বক্তব্য দেয়াটা তাদের জন্য খুব একটা লাভজনক বোধহয় হলো না। এখন দেখার বিষয় ওই বক্তব্যের প্রতিবাদ ছাত্রদল কিভাবে করে, বিএনপি কিভাবে করে, এনসিপি কিভাবে করে, কিংবা বাম দলের যারা রয়েছেন, এই মেঘমাল্লার বসু টসু যারা ওই সময় অগ্রপথিক ছিলেন, অনেকেই বাম দলের এবং বাম ঘরানার প্রায় সবাই মাঠে নেমেছিল, তারা কি বলবে?
তারাও কি বলবে যে আমাদের শহীদরা দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ লালন করত, আদর্শে উজ্জীবিত হয়ে জুলাই আন্দোলনে এসেছিল? ব্যাপারটা মজার, ব্যাপারটা সামনে বিতর্কের জন্মও দেবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, জুলাইয়ে যারা শেখ হাসিনা বিরোধী যুদ্ধ করেছিল তারা কি সবাই জামাত শিবিরের লোক? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ দেশে আসবে আসবে এই আওয়াজে চারদিকে একটা ভোজগত অবস্থা শুরু হয়েছে। এনসিপি কি করবে, জামাত কি করবে, তারপর ধরেন বিএনপি কি করবে, আওয়ামী লীগের লোকজনই কি করবে। আওয়ামী লীগ জামিন পাচ্ছে, আওয়ামী লীগের লোকজনকে জামিন দেওয়া হচ্ছে, এটা এখন মোটামুটি পরিষ্কার। এবং এই সরকার ডক্টর ইউনূসের তরিকায় চলবে না। ডক্টর ইউনূস যে সব ধরে জেলে রাখ, এই তরিকায় যাবে না, কারণ এই সরকার আসার পেছনেও আওয়ামী লীগের কিঞ্চিত হলেও আওয়ামী লীগের লোকজনের ভূমিকা আছে। তবে এনটি আওয়ামী লীগ ঘরানার যে বয়ান, যে এনটি আওয়ামী লীগ ঘরানার একটা ইন্টারেস্টিং বয়ান আপনাদের সামনে আমি একটু খুব বেশ কবিতা টবিতা দিয়ে একটা বয়ান আমার সামনে আছে এনটি আওয়ামী লীগ ঘরানার একটা পত্রিকার। আমি ইচ্ছা করে আপনাদেরকে এই পত্রিকার নামটা বলছি না, আপনারা একটু খেটে বের করে নেবেন। কেউ আবার নাম বলতেই মনে করবেন না যে আমার দেশ পত্রিকা। আমার দেশ তো ঘোষণা দিয়ে এনটি আওয়ামী লীগ ঘরানা, এটার মধ্যে আমি অন্যায় দেখি না, এটা কিন্তু ভালো। ধরেন বাংলাদেশে অনেকগুলো পত্রিকা, ইভেন লিডিং পত্রিকা যেগুলো, এগুলোও ওই ছদ্মবেশী কখনো এনটি আওয়ামী লীগ, ছদ্মবেশী কখনো এনটি বিএনপি। এর চেয়ে এই আমার দেশ যে স্ট্যান্ডটা নিয়েছে, এটা ঘোষণা দেয়া আসে এনটি আওয়ামী লীগ ঘরানার। বা যদি আপনারা মনে করেন এটাও বলতে চান যে স্বাধীনতা বিরোধী অথবা একটু প্রো ইসলামিক পলিটিক্যাল পার্টিজের সাথে তার যোগাযোগ, কিন্তু প্রকাশ্য, এইটা ভালো। তো যাই হোক, আমার দেশের না বলা হচ্ছে। দেখেন খবরের এনটি আওয়ামী লীগ বয়ানটা দেখেন যে আওয়ামী লীগ নামের বর্গীরা, আচ্ছা আরেকটু আগে থেকে পড়ি। কবিতা দিয়েছে পল্লী কবি জসীমউদ্দিনের, তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের ছোট গায়ে গাছের ছায়া, লতায় পাতায় উদাসী মনের মায়া মমতায় জড়াজড়ি করি। হ্যাঁ, নিমন্ত্রণ হেডলাইনও করেছে, আওয়ামী লীগকে নিমন্ত্রণ, আওয়ামী লীগকে আমন্ত্রণ। আচ্ছা, পল্লী কবি জসীমউদ্দিনের এই কবিতার মতন একটু বয়ানটা শুনেন, আপনারা একটু ধৈর্য ধরে শুনেন। যারা পড়ে ফেলেছেন পড়ে ফেলেছেন, তো আমি জানি যে খুব কম সংখ্যক আমাদের দর্শক এটা পড়েছেন। কবিতা, পল্লী কবি জসীমউদ্দিনের এই কবিতার মতন নিষিদ্ধ ছাত্রলীগ ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফিরে আসার আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি কেন এটা পড়ছি সেটাও আমি আপনাদেরকে বলবো। আর আওয়ামী লীগ নামের বর্গীরা ফের দেশের রাজনীতিতে ফেরার আভাসে এনসিপি, জামাত তো বটেই, সারা দেশের সাধারণ মানুষ ও বিএনপি তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে নতুন করে আতঙ্ক শুরু হয়েছে। সারা দেশের সাধারণ মানুষ এবং বিএনপি তৃণমূল নাকি আতঙ্কিত। দুটোই ডাহা মিথ্যা কথা। সারা দেশের সাধারণ মানুষের মধ্যে একটাই যে ভাই মারামারি কাটাকাটি চাহিদা, মিলেমিশে থাকো। আর বিএনপির তৃণমূল জানে যে বিএনপির তৃণমূলের একেবারে শেষ যেই সদস্যটা, সেটাও এখন আওয়ামী লীগের চেয়ে শক্তিশালী প্র্যাকটিক্যালি মাঠে। আচ্ছা, তো তারা আতঙ্ক শুরু হয়েছে যে আওয়ামী লীগের জুলুম নির্যাতন হামলা মামলা মাথায় নিয়ে দীর্ঘ 18 বছর বিপর্যয়কর জীবনযাপন করেছেন বিএনপি নেতা কর্মীরা। ক্ষমতায় আসার 1 মাস হতে না হতেই সেই ভয়ঙ্কর দানব রূপী আওয়ামী লীগকে রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টায় তারা ভীত সন্ত্রস্ত, হিংস্র রাজনীতিতে অভ্যস্ত। আওয়ামী লীগ নেতা কর্মীদের যেভাবে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে, তাতে অনেকের শঙ্কা ভারতের তাবেদার এই দলের নেতারা রাজনীতিতে ফিরতে পারলে বিএনপির প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে। জুলাই অভ্যুত্থানের পর বিএনপি নেতারাই ওইসব নেতাদের বিরুদ্ধে মামলা করেছেন। আওয়ামী লীগ নেতারা জামিনে বের হয়ে এলে এবং আওয়ামী লীগের রাজনীতি শুরু হলে তারা সর্বপ্রথম বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। আমি জানি না এই পত্রিকা কেন এই বিশ্লেষণে গেছে, তাদের মাথায় কি ধরেছে। বিষয়টা কি জানেন, এই নির্বাচনে যে কোনো পরিস্থিতিতেই হোক, আপনার আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা ছোটখাটো লিয়াজু হওয়াতে দেশের এই নতুন ছবল দিয়ে ওঠা রাজনীতিবিদ যারা ওই 5 আগস্ট পরবর্তী সময়ে মব ভায়োলেন্স সহ মানে যা ইচ্ছা তা করিব, এটাকে আইন মনে করেছে, যে আমি হত্যা করিব, আমি খুন করিব, দখল করিব, এইটাই আইন। সেই অংশটা একদম আতঙ্কিত হয়ে উঠেছে, কারণ বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা ভেতরে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখন এর আগের বাস্তবতা ঠিক যে বিএনপির লোকজন আওয়ামী লীগের উপর চড়াও ছিল সবচেয়ে বেশি। যত হামলা মামলা যত কিছু হয়েছে, বিএনপির লোকজন 5 আগস্টের পরে আওয়ামী লীগের উপর করেছে। কিন্তু ওই যে জামাতের উত্থান, জামাত ক্ষমতায় চলে যেতে পারে, এই জায়গাটা বিএনপি এবং আওয়ামী লীগের যে জায়গায় নিয়ে এসছে, এটা শুধু মানে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা না। এটা
ওই ইলেকশনের আগের প্রেক্ষাপটে ভেতর 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 রন্ধ্রে রন্ধ্রে এটা বিনিশুতার মতো গাঁথা হয়েছে। আওয়ামী লীগ বিএনপি আসন ভিত্তিক তাদের তৃণমূলের মধ্যে যোগাযোগ হয়েছে, তাদের নেতৃবৃন্দের মধ্যে যোগাযোগ হয়েছে। ইভেন দো আমি বিশ্বাস করি আওয়ামী লীগের কেন্দ্রীয় হাইকমান্ড যেটা দিল্লিতে অবস্থান করছে বা ইন্ডিয়াতে অবস্থান করছে, সেই হাইকমান্ডের সাথে বিএনপির দেশের ভেতরের হাইকমান্ডেরও যোগাযোগ হয়েছে, এটা আমার বিশ্বাস, আমার ধারণা। ফলে এই যে একটা এখন লিয়াজো তৈরি হয়েছে, এই লিয়াজোটা জামাত যত শক্তিশালী হবে, আওয়ামী লীগ বিএনপি বন্ধন তত অটুট হবে। এবং এই অটুটের কারণেই অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ বিএনপির উপরে চড়াও হওয়া বা বিএনপি আওয়ামী লীগের উপরে চড়াও হওয়া, এটার সম্ভাবনা কম। এবং এরই ধারাবাহিকতা হচ্ছে এই যে জামিনগুলো হওয়া। এবং দেখেন সারা দেশের যতগুলো অফিস খোলা হচ্ছে আওয়ামী লীগের, খুব বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিএনপি চাইলে সেসব জায়গায় তুড়ি মেরে আওয়ামী লীগের সব বন্ধ করে দিতে পারে। কোথাও কোথাও আওয়ামী লীগ বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এ সে অফিসগুলো খুলছে, কোথাও কোথাও খুলে ফেললে পরে বিএনপি ওরা দেখেও না দেখার ভান করছে, মানে ওভারলোড করছে। ফলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ওই বিরোধ বিদ্বেষ হওয়াটার এখন আসলে বাস্তবতা বাংলাদেশে নেই। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে জামাত কতটা আর অগ্রসর হচ্ছে, জামাত মোকাবেলায় আওয়ামী লীগ বিএনপি কি স্ট্র্যাটেজি নিচ্ছে। এবং এই কথা তো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলকে কোনোভাবে ভ্যানিশ করা যাবে না। ফলে দুই দলের মধ্যে হাইকমান্ড বুঝতে পেরেছে যে আমরা একে অন্যের প্রতি শক্তি ব্যয় করে আর লাভ নেই। এখন যেটা করার সেটা হচ্ছে যে এই এন্টি লিবারেশন অথবা ধর্মভিত্তিক অন্য যে দলগুলোর উত্থান ঘটছিল এবং নির্দিষ্ট একটা অংশে, সেটা নর্থের যে হেফাজতুল ইসলাম, চরমোনাই পীর বা অন্য যারা আছে তা না, সেই প্রেক্ষাপটে এই যে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এই শব্দটাই বোঝা যাচ্ছে যে এনটি আওয়ামী লীগ শিবিরে কাঁপনটা কেমন ধরেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নিয়ে আতিক রহমান, পূর্ণিয়া।